মেলে ফেলছে। ওই শয়তানি পিসিটা। কেন পিসিমা আবার কি করলেন? ও বলে কি ওই মেম সাহেব নাকি আমার বউ হয়ে গেছে। সে কি? আচ্ছা বাবা তোমরাই বলো, আমি একটা মুখ্য চুপু হাঁদা ছেলে ওই মেম সাহেব আমার বউ হতে পালে না বাবা, পালে। ঠিক করেছে, একদম ঠিক করেছে বাবা। অন্যায় বাবা, বাবা। কিন্তু স্বপ্ন দেখা তো পাপ নয় বাবা। স্বপ্ন? কি স্বপ্ন দেখি? ওই মেম সাহেবের স্বপ্ন। মেম সাহেবের স্বপ্ন? হ্যাঁ, আমি স্বপ্নে অনেকবার মেম সাহেবকে দেখেছি। মেম সাহেব কেন দেবী প্রতিমার মতো সেজে আমার সামনে এসে বলছে, তুমি আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছো, তোমাকে আমি ক্ষমা করবো না। কিছুতেই না। দাদা তুমি একটু শান্ত হও, তুমি যে কাঁদলে আমার বড় কষ্ট হবে না। স্বপ্ন কখনো সত্য হয় না বাবা। সব একদম তুই মন খারাপ করবি। তুমি একটিবার আমাকে সেই মেম সাহেবের কাছে নিয়ে যাবে বাবা, শুধু একটিবার। আমি শুধু মেম সাহেবের পা দুটো জ্বলিয়ে তুলে বলবো, তুমি আমাকে ক্ষমা করো মেম সাহেব। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, না জেনে ভুল করেছি মেম সাহেব, না জেনে ভুল করেছি। তুই চুপ কর বাবা, তুই চুপ কর। আমি নিশ্চয়ই তোকে মেম সাহেবের কাছে নিয়ে যাব। নিশ্চয়ই মেম সাহেব তোকে ক্ষমা করবে। তুই দেখিস, নিশ্চয়ই মেম সাহেব তোকে ক্ষমা করবে। দেখি দাদা তুমি ছুটতে কেন তার রাখতে আসবেন? তিনি আসছেন গো, তিনি আসছে। কে? সেই বাবু, সেই মেম সাহেব। মেম সাহেব? মেম সাহেব বলে আপনার লোকে লজ্জা দেবে না বাবা। আমি বাংলার বধূ হয়ে আমি আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? তুমি এখান থেকে চলে যাও মেম সাহেব, না হলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। স্বামীর কাছে স্ত্রী এলে যে কোনো ক্ষতি হয় না গো। স্বামী আপনি কাকে ভাবছেন? যে প্রথম আমার সাথে করে দিয়েছে তোমার দাদা। কথাটা তুমি শোনো বাবা। খেয়ালের বসে যে কাজটা তুমি করতে যাচ্ছ, এটা তোমার জীবনের সব থেকে বড় অভিশাপ হয়ে আসছে একদিন। শিক্ষায় দীক্ষায় যোগ্যতায় আমার ছেলে তোমার যোগ্য নয় না বাবা। আমি আমার শিক্ষা দীক্ষায় তাকে আমি যথাযথ নিজের মতো করে তৈরি করবো বাবা। আপনি শুধুমাত্র আপনি আমাকে শিক্ষা না তুমি চলে যাও বলছি। আমি কালো স্বামী হব না বাবা। নন্দদা তুমি আমাকে চলে যেতে বলো, আমার বড্ড ভয় করছে বাবা। ওলা জানতে পারলে আবার আমাকে মারবে, ওলা আমাকে মেলে ফেলবে বাবা। বাইরে ওকে চলে যেতে বল না ভাই। শুনলেন তো? আপনাকে দেখে আমার দাদা ভয়ে আতঙ্কে ছিল গেছে। দয়া করে আপনি ট্রেনে চলে যান। যাও মেম সাহেব, তুমি এখান থেকে চলে যাও। না, আমার বৌমা এই বাড়ি থেকে কোথাও যাবে না। বৌমা? হ্যাঁ, মা যখন একটা অযোগ্য ছেলেকে নিজে আমি বলে মেনে নিয়েছে, তখন তার আমি কোনো অমর্যাদা করতে পারবো না। আমি যথাযোগ্য মর্যাদা দিয়ে মাকে আমি বাবা। বাবা তুমি কি বলছো? আনন্দ কর হৃদয়, আনন্দ কর। আজকে আমাদের যে মহা আনন্দের দিন, আমার খেপা ছেলে এমন লক্ষ্মী প্রতিমার মতো বউ হন। বাবা, আমার ছেলের দেওয়া স্বীকৃতি আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে তা হয়তো আমি জানি না। ওদের আমি আবার নতুন করে দিয়ে দেবো। কিন্তু কেন ঠাকুর একটা ভুল করছে বলে তুমি কেন অনেকটা পড়াশোনা ভুল করতে যাচ্ছ?
দেবীর এত ক্ষমতা হতো না একবারে বউ থেকে ওই সকেলে শ্বশুর বাড়িতে যেতে। বলো বলো কেসে কার যুক্তিতে দেবী এই কাজ করেছে, তোমার না স্বরূপে? আমার জীবনে যা দুর্ঘটনা ঘটে গেছে তার কাছে এটা অতি তুচ্ছ মাত্র। এখন বলো নাইলে যে দেবীকে এই কাজ করিয়েছে বলে তোমাকে বন্দুকটা নামাও দাদা। বহুদিন পর বন্দুক বাগে এমন বীরত্ব নাই বা দেখালে। দেবী খেলার পুতুল নয়, তাকে যে যেমন ইচ্ছা করে নাচাবে। ঠাকুরপো তুমি এখান থেকে চলে যাও, তোমার দাদার মাথায় খুন চেপে গেছে। খুন নয় বলতে খুন নয়, এটা হচ্ছে আমাদের রায়বংশের একটা বদগুণ। এই বন্দুক হচ্ছে হুম্বি তুম্বি করা, আভিজাত্য দেখানোর একটা ভুয়ো প্রচেষ্টা। আমি জানতে তুই কতটুকু বলিস? ছোট থেকে দেবী যে ঐশ্বর্যের মধ্যে এখানে মানুষ হয়েছে ওখানে তার সে কতটুকু পাবে? ঐশ্বর্যের চেয়ে সেখানে অনেক কিছু বেশি পাবে দাদা। এখানে ঐশ্বর্যের বৈভবে দমনদয়িতা দেবী, সেখানে পাবে নির্মল মুক্তির নিঃশ্বাস। এখানে ঐশ্বর্যের সেখানে পাবে এক সুন্দর সামাজিক স্বীকৃতি, যেগুলো দেবী কাঞ্চনের কাছ থেকে কোনোদিনও পেত না। আর আমি ওই পূর্ণমাস্টারের কাছে পরাজয়ের গাড়ি। পরাজয় ভাবছো কেন? তোমার হৃদয় দিয়ে, তোমার মানবতা দিয়ে তুমি তাকে জয় করে নাও। আমি জয় করবো আমার এই শক্তি দিয়ে, আমার এই বন্দুক দিয়ে। পূর্ণমাস্টারের কাছে দেবীকে দৌড় করে ছিনিয়ে নিয়ে কাঞ্চনের সঙ্গে আমার বিয়ে নেবো। অসম্ভব, এ কখনো হতে পারে না। আমি ক্ষমা করবো না। আচ্ছা তোমরা কি দুজনে পাগল হয়ে যাবে? পাগল আমি হইনি, তোমরাই কোথায় আমাকে পাগল করার জন্য উঠে পড়ে লেগেছো। তুমি আমার স্ত্রী, তুমি কোথায় আমাকে সাপোর্ট করবে তা না করে ওর পক্ষ নিয়ে তুমি কথা বলছো। হ্যাঁ বলবো, পক্ষ বিপক্ষ বিচার নয়, ন্যায়ের পক্ষ নিয়ে চিরকাল আমি অন্যায়ের প্রতিবাদ করে এসেছি এবং আজও তাই করবো। হ্যাঁ সে তো করবি। আসলে আমি লক্ষ্য করছি আমি যা করছি তোমার কাছে সেটা অন্যায় মনে হচ্ছে, আর ও যেটা করছে এটাই তোমার কাছে ন্যায় মনে হচ্ছে। তোমার কাছে আমার চেয়ে ওর মূল্য বেশি হয়ে যাচ্ছে না তো? দাদা কি বললে তুমি? তোমার যে ঠাকুর উপর মূল্য আমার কাছে বেশি হয়ে যাচ্ছে? শুধু তাই নয়, তোমাদের এই স্নেহ মমতার অতিরিক্ত আধিক্যতা আমার কাছে অসহ্য লাগছে। তা তো লাগবে। তোমার মনে যদি অন্ধকার থাকে তাহলে চোখের সামনে একটা আলো থাকলেও শুধু অন্ধকারটাই দেখতে পাবে। কি বললে? একটা কথা শুনে রেখে দাদা, আমার প্রতি বৌদ্ধিক স্নেহ মমতাকে তোমার আধিক্যতা মনে হলো, এটা হলো আমার কাছে স্বর্গের পবিত্রতা। যে পবিত্রতা একটা বাস্তব থাকলে উপলব্ধি করা যায়। তুমি দুঃখ পাইনি, দুঃখ পাইনি, বরং দাদার এই মানসিকতায় ভীষণ লজ্জা পেয়েছি। যে মানসিকতা দাদার মধ্যে বিন্দুমাত্র নেই বলে তোমার আমার সুন্দর সম্পর্কের মাঝখানে একটা ব্যবধান সৃষ্টি করতে চেয়েছি, কিন্তু সে ব্যবধান দাদা তুমি কোনোদিনও সৃষ্টি করতে পারবে না। কোনোদিনও তুমি কি করলে গো? তুমি কি করলে? এভাবে কেন তুমি ঠাকুরপুকে আঘাত দিলে? কেন কেন? আমি বললাম তোমাকে, অথচ লাগলো ওর বুকে গিয়ে। কিন্তু কেন? কোন সম্পর্কের টানে তোমাকে শাসন করলে ওর চোখে জল আসে? কোন সম্পর্কের জন্য আমার চেয়ে ওর মতামতের মূল্য তোমার কাছে বেশি গ্রাহ্য হয়? সেই কথাটা আমার মুখ থেকে না শুনে নিজের কাছে জেনে নিও। কি বললে? চোখ দিয়ে যা দেখা যায় অনেক সময় তা যেমন সঠিক হয় না, তেমনি মন দিয়ে যা অনুভব করা যায় সবসময় সেটাও সত্যি হয় না। তাই বলছি এবার থেকে চোখ আর মন পরিষ্কার করে তবেই দেখি। মন আমার পরিষ্কারই আছে বন্ধুরা। এখন বুঝতে পারছি তোমাদের মনে ময়লা চলতে শুরু করেছে। ওটা আবার সাবান দিয়া ওই ময়লাটা পরিষ্কার করে জানি। উনি আমাদের বিশেষ শুভাকাঙ্ক্ষী স্যার। দেবীর সম্বন্ধেও বেশ কিছু গোপন তথ্য আমাকে জানাতে চায়, তাই আপনার কাছে নিয়ে যান। কিন্তু ওনার পরিচয়
পরিচয় আমার একটা নয়, দরকার করলে যখন তখন আমি আমার পরিচয়টা বদলে ফেলি। আপাতত আমাকে পরিচয় আমি আপনাকে শত্রুর পুণ্যব্রত মাস্টারের শত্রু দেখো তোমাকে কে বলেছে? আপনার কন্যাকে খুঁজলাই যে নিন্দের হাওয়া গোয়া পোলাটারের গলায় ঝুলে দেয় সে আপনার শত্রু হইব নাকি মিত্র হইব? আরে ভাই, কথাটা যা বলছেন জেনে বুঝে বলছেন তো? বেশি কিছু জানার দরকার না। আমি কানের কাছে দিন রাত যা শুনছি আমি সেটাই কইছি। কি শুনছো? ওই খেপাটার সাথে আপনাকে বহিনের বিয়েটা একটা লোক দেখানো। আসল কথা হচ্ছে ওই পুণ্যব্রত মাস্টার আপনার বহিনকে ভোগ করতে চায়। আমাকে শেষ করলে যদি আপনার বহিনের জীবনটা রক্ষা পায় আমার কাছে একটা খুশি মাইয়ার জীবন সৌখনে খাইছে আমার জীবনের দামটা তারপরে সংবাদ বলো। সংবাদ নয়, আপনাদের বইনকে ভোগ করানোর পর পুণ্যব্রত মাস্টার তারে কোথাও বিক্রি করে দিতে। তাহলে কেমন করে দেবীকে বাঁচানো যাবে? কোনো উপায় উপায় একটা আছে ভাই। যদি আপনারা আমাকে সাহস দেন আর কিছু খরচা করেন তাহলে আমি সব কিছু কইরা নিব। আপনি কি করবেন মশাই? আপনি তো নিজেই ভালো মতো দাঁড়াতে পারছেন না। বলছি রোগের ঘরে আপনার সরাসরি থর করে যাচ্ছে। কোন ভরসায় আপনাকে টাকা খরচা করবো? আরে ভাইয়া কেশর ঠাকুরের রূপে আর সেটার বেশি আর দরকার পড়লে সেটা লুকা পোকা তেমনি আমারও সেই রকম একটা বিশ্বরূপ আছে ভাইয়া। আর সেটা হলো কি আমি ভিজা বিড়াল থেকে মিউ আমি একটা ভাগ পয়সা আমিও ঠিক এইরকম একজনকে খুঁজছিলাম। তোমার মতো বহুর দিকে যখন পেয়েছি অন্য মাস্টারকে আমি ঠিকই জব্দ করতে পারবো। আর সেই সঙ্গে হবে তার দেবী উদ্ধার। একসঙ্গে অনেক লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যায় সাফল্যের পথে। ওরে মালিক আমি
আর বৌদি সব লজ্জা তুমি তোমার ভালোবাসা দিয়ে সোহাগ দিয়ে ম্লান করে দেবে। বৌদির সঙ্গে একদম পাগলামি করো না। বৌদি সে যা বলবে তুমি মন দিয়ে শুনবে, আর বৌদিকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে। ভালোবাসবো? কেমন করে ভালোবাসবো রে ভাই? তুই আমাকে শিখিয়ে দিবি? হে ঈশ্বর, কেউ কি শিখিয়ে দেওয়া যায়? যে মেয়েটা তার সর্বস্ব ছেড়ে শুধু আবেগের বসে এই হাবা গোবা স্বামী ঘর করতে এসেছে, সে কি পাবে দয়াময়? সে কি নিয়ে থাকবে? সে কি নিয়ে থাকবে? তোর চোখে জল কেন ভাই? নন্দদা, তুমিও ওদের কাঁদতো? কান্দবেন বাবু বাবু, আজ আমাদের আনন্দের দিন। সে ছোট্ট থেকে যাকে কোলে পিঠে করে মানুষ করেছি, এবার তার বিয়ে হলো, লক্ষ্মী প্রতিমার মতো বউ হলো। আমি আনন্দ করবো না? নন্দদা, ওই দেখো বৌদিমণি আসছে। তুমি ভালো ছেলের মতো ভদ্র হয়ে এখানটায় দাঁড়াও। আমার কোনো ভয় করতে নন্দদা? মেঘায় করবে না তো? আমার ব্যবসা করে বউ বলতে বলেছিলাম না, আমি পারবো না, আমার লজ্জা করছে। আমি বললাম তোমাকে তো বৌদি বলি না। বৌদি বলে বলে ডাকলে বৌদি খুব রাগ করবে। সত্যি? তাহলে বলো না, আমি বউ বলেই ডাকবো। আমি ডাকবো বউ, ও বউ। দেখো দেখো তুমি, ভাগ্যের দোষে আজ তোমার জীবনে যা ঘটে গেল, তার জন্য যেন তুমি আমার দাদাকে দায়ী করো না। আমি জানি দাদা আমার শিশুর মতো সরল, হয়তো অনেক কিছু বোঝে না, দাম্পত্য জীবনের মানেই হয়তো বোঝে না। তাই বলছি বৌদি, আমার দাদাকে তুমি তোমার নিজের মতো করে নিও, মনের মতো করে নিও। তুমি চিন্তা করো না ভাই, তুমি চিন্তা করো না। তোমার দাদাকে আমি আমার মনের মতো করেই গড়ে তুলবো। তুমি পারবে গো বৌদিমণি, তুমি পারবে, তুমি নিশ্চয় পারবে। তুমি যে দেবী গো বৌদিমণি, তোমার দেবীর শুভ শক্তির মহিমায় আমার খুকা বাবু আবার একটা নতুন জীবন ফিরে পাবে গো। আবার একটা নতুন নন্দদা, কেউ না, আমার খুব ভয় করছে। দাঁড়াও, কিসের ভয় করছে তোমার? তুমি যদি রাগ করো। কেন রাগ করবো কেন? না, তাই বলছিল তোমাকে নাকি বৌদি বলি না। বৌদিমণি? না, বলছিল তোমাকে বৌদি বউ বলে। ঠাকুর তো তোমাকে আর কি করে শিখিয়ে দিয়েছিল? আর বলছিল তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। আমি তো ভালোবাসতে জানি না বউ। ভালোবাসা কখনো শেখানো যায় না গো, ওটা অন্তরে আবেগকে উপলব্ধি করে নিতে হয়। আজ আমাদের ফুলসজ্জা রাত, নতুন জীবন শুরু করার প্রথম রাত। আজ আমি আমার জীবনে চা পাওয়া সবকে তোমার হাতে অর্পণ করবো। ওই দেখো না, দেখো আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে, দেখো সোনালি জ্যোৎস্নায় ভরে গেছে সারা আকাশ। সেই জ্যোৎস্নাকে বুকে নিয়ে আমি তোমাকে বলবো, কি বলবো গো? আমি তোমার হাতটাকে শক্ত করে চেপে ধরে আমি বলবো, পাড়ে দিতে নদী হাল ভাঙে যদি, ছিন্ন পালের কাছে মৃত্যুর মুখে দাঁড়িয়ে জানিব, তুমি আছো, আমি আছি, তুমি আছো, আমি আছি, তুমি আছো, আমি আছি। তুমি থাকবে আমার, আমি থাকবো তোমার, তুমি থাকবে আমার, আমি থাকবো তোমার। এই জন্মে আমরা আছি, আর জন্মে থাকবো আবার,
জানতে পারবে। তুমি শুধু তোমাকে কামটা করো আর আমি আমার কামটা করো। মানে বলছিলাম যে আজ ওই পুরুষসজ্জা রাতে কাজটাকে না করলে নয়। এটাই তো মোক্ষম সময় চলো না। এই টাইমের মধ্যে কাজটা না করতে পারলে সব প্ল্যান একদম ভেস্তে যাবে। যাও, তুমি জলদি জলদি যাও। যাচ্ছি, তবে যা করা সাবধানে করো, কিন্তু আমার বড় ভয় ভয় করছে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। ভয় নয় ছলো না, ভয় নয়। ওই তোমার ওই ভাইপো হানারামের জন্য তোমার বুকটা একটু ব্যথা লাগতেছে। কিছু পাইতে হলে কিছু তো শান্ত হইতো, কিন্তু আমি আমি শুধু দুহাত করে পাইতে ভালোবাসি। মানিকটা তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত তুলে পিসিমা মনে তুমি একটু দাঁড়াও, আমি দেখছি। তোমার কি সমস্যার অসুখটা বড্ড বেড়েছে না? কি যে হবে কে জানে। তাই ডাক্তার কাছে যাওয়ার জন্য আমি হাজারামকে ডাকতে এসেছি। পিতেও তাই অসুখ পেলেছে, তুই কিন্তু ভাবছিস না পিতি। আমি এক্ষুনি ডাক্তার দেখাই, আমি যাবো। তুমি একা ডাক্তার দেখে যাবে? তুমি কিন্তু ভেবো না গো, আমি যাবো আর ততক্ষণ তুমি পিতিটা তুমি একটু গল্প করো, আমি যাবো। দেখি এই যে সত্যি সত্যি একা ডাক্তার কাছে চলে গেল। আমি এখনো ফিরে আসতে পিসিমা একটু ঘুমিয়ে নাও, আমি আমার নিয়ে দেখি তোমার কি সমস্যা। কি বলে পিসিমা ঘুমিয়ে নাও বলে কি ঘুমানো যায় পিসিমা? আজ হচ্ছে মেয়েদের জীবনের স্বপ্নের রাত, আমার জীবনের স্বপ্নের রাত। এই স্বপ্নের স্বামী পাশে না থেকে ঘুম আসে না। আমি কিছুতে ঘুমাবো না। আমি আমার স্বামীর জন্য জেগে থাকবো, আমি আমার স্বামীর জন্য জেগে থাকবো। ভক্ত করিয়া পান তোমার খুব কষ্ট হচ্ছে। আমার খুব কষ্ট হচ্ছে রে, আমার খুব কষ্ট। তুমি একটু ছোট করো, আমি এক্ষুনি ডাক্তার দেখাই, এক্ষুনি ডাক্তার দেখাই। মানিক স্যার, ভানারা তোকে বাবা ডাক্তার ডাকতে হবে না রে বাবা, তোকে ডাক্তার ডাকতে হবে না। খুব কষ্ট তার থেকে তুই খোকাকে দেখলে? বাবা, সেটা একটু ডাক্তার দেখতে গেছে। হ্যাঁ বাবা, পিসিমা এসে বললো পিসিমার অসুখটা খুব বেড়েছে, তাই তো আপনার ছেলে আনতে গেছে। মানিকের অসুখটা বেড়েছে? হ্যাঁ বাবা। কিন্তু ওর তো ঘর বন্ধ দেখলাম, কিন্তু তাছাড়া সে তো আমাকে জানাতে পারত। তাছাড়া এত রাতে খোকাকে পাঠিয়ে বাবা হৃদয় ছিল, হৃদয়কে তো পাঠাতে পারতো। তা না হলে
আমি যেতাম। ছলনা, বাবা এই ছলনা, এত রাত্রে তুমি আমার চিৎকার করছো কেন? মালিকের নাকি অসুখটা বেড়েছে, তো ওরা তো আমাকে আগে জানাতে পারতো, তা না করে এত রাত্রে খোকাকে পাঠিয়ে দিল। বিশ্বমাত্র অসুখ বেড়েছে? মানিক কেমন আছে ছলনা? শুনলাম নাকি মানিকের অসুখটা বেড়েছে। কে বলেছে কথা? যে দেখে শোনা কেন নিশ্চিন্তে করছে? অসুখ বললে কেউ আমার নাকটাকে করতে পারে নাকি? পিসিমা এসব তুমি কি বলছো পিসিমা? একটু আগে তুমি না এসে বলে পিসিমার অসুখটা বেড়েছে, সেই জন্য তো আমার সঙ্গে ডাক্তার কাটতে গেল। ও মা, এই সত্যি কথা? মানে আমি আমার কথা তোমার কাছে এসে সব কথা বললাম? পিসিমা আপনি এসব কি বলছেন পিসিমা? আপনি তো নিজে তাকে ডেকে নিয়ে গেলেন, এখন এখন আপনি সবার সামনে অস্বীকার করছেন পিসিমা? আরে বাবা, আর তোমাদের ফুল সজ্জা, আর তোমাদের শুধু শুধু আমি ডাক্তার যাবো কেন? দাদা তোমা এসব কি বলছে? বুঝতে পারছি না। আমিও তো কিছুই বুঝতে পারছি না। এত রাতে আমার ছেলেটা গেল কোথায়? আমার ছেলে সব ভয় করতে পারবো, মনে হচ্ছে আপনার ছেলে হয়তো কোনো বিপদে পড়েছে। না বৌদি, এসব কথা তুমি এখনই বলো না। বাবা, আমার মনে হয় এর মধ্যে কোনো একটা ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র? হ্যাঁ হ্যাঁ, এখনই দাদার খোঁজ করা দরকার। কিন্তু কোথায় খুঁজবি তাকে? বৌমা ছলনার কথা শুনে আমি আমি বড় বিব্রত হয়ে পড়েছি। আমি বুঝতে পারছি না কোনটা ঠিক আর কোনটা বেঠিক, কোনটা সত্য আর কোনটা অসত্য। এত রাত্রে আপনি সত্য আর অসত্যের কথা কি কইছেন দাদা? তুমি এসেছো? হাত ডাকছই না, হাত ডাকছই না, আমার ঘুমটা ভাঙায়া গেল। শুনলাম ফুলসজ্জার রাতে ঘরে কি সব গন্ডগোল হতেছে, তাই তাই আমি আয়সা করুন। তা আমাদের হানারামকে দেখছি না কেন? বলছি আজকে আসল নায়ক দাদাকে পাওয়া যাচ্ছে না বিশ্বমশাই। বৌমা বলছে তোমার অসুখ বেড়েছে বলে আমি নাকি তাকে এত রাতে ডাক্তার যাওয়ার জন্য ডেকে নিয়ে গেছি। না না না, এইরকম ডাহা মিথ্যে কথাটা বৌমা কইতে পারে? আরে বাবা, এইরকম হইলে তো আমি দাদারে ডাকবো, আমি হানারামকে ডাকবো। বলছি দাদা, হানারাম রাগ কইরা কোথাও পলাই যায়নি তো? আমি আমি আপনাদের সবাইকে কেমন করে বোঝাই বাবা যে আমার স্বামীকে পিসিমাটাকে নিয়ে গেছে? আমার মনে হচ্ছে এর মধ্যে চক্রান্ত আছে বাবা। এরকম হয়তো আমার স্বামী। বৌদি, বাবা বাবা আপনি চুপ করে থাকবেন বাবা, আপনি চুপ করে থাকবেন না বাবা, আপনি চুপ করে থাকবেন না। আপনি যেমন চাপা আপনারা শুনেছেন, আমিও শুনেছি বাবা। আমার মন করছে আমার স্বামী থেকে করে বিপদে পড়েছে, আপনি তাকে বাঁচান বাবা, আপনি বাঁচান। আমি কোথায় খুঁজবো মা? বাবা আমি যে আসল সত্যটাই উপলব্ধি করতে পারছি না। বাবা কিন্তু আমি পারছি। আমার মনে হয় এই বৌদি ষড়যন্ত্র করে আমার দাদাকে এখান থেকে পাঠিয়ে করতে বাধ্য করেছে। তুমি কি বলছো ভাই? আমার বাবা খাবাস আমি ঘর করবে না বলে দাদাকে যা না তাই বলে এ বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। কি সাংঘাতিক মেয়ে রে বাবা! দুদিন আসতে না আসতেই আমার অল্পে কাণ্ড করে বসেছে সীমা। আরে খেপা স্বামী তো কি হয়েছে বৌমা? সে তো তোমাকে জোর কইরা এখানে আনে। তুমি তো নিজের ইচ্ছা এখানে এসছো বৌমা। আমার মনে হয় ও প্রতিশোধ দিতেই এই বাড়িতে এসেছে। চলো না, এসব
কথা ভাবার এখন সময় নয়। আসল সত্যটা আগে বের করতে হবে। আর তারে যদি খুঁজি না পাওয়া যায় দাদা, তাহলে ওই পর্দকে আমরা ছাড়বো না। চুপ কর, চুপ কর হৃদয়। অভিযোগের সত্যতা যাচাই না করে কাউকে খুশি সাব্যস্ত করা উচিত নয়। আজ খোকা আমাদের চলে গেছে। আগে আগে আমার খোকাকে খুঁজে বের করতে হবে। যেমন করি হোক, যেমন করি হোক, তাকে খুঁজে সবার কাছে যাবে অপরাধী সাথে যাও বাবার সবাই আমাকে অপরাধী বলবে। আপনি দয়া করে সবাই তোকে সন্দেহ করলেও আমি তোকে করি না রে মা। মিথ্যার কাছে সত্য কোনোদিন চাপা থাকে না রে মা। সত্যটা একদিন প্রকাশ পাবি, একদিন প্রকাশ পাবি। হৃদয় মানে আমার মনে হচ্ছে আমাদের খোকা কোন ষড়যন্ত্রের শিকার। আর সেই ষড়যন্ত্র যাই হোক, যেখানেই হোক, যেমন করি হোক, আমার খোকাকে আমি বার করে নিয়ে আসবো। আমি একটা তারা সত্যিকারের মানুষ, যার উপরটা হবে ইস্পাতের মতন শক্ত আর ভেতরটা হবে ফুলের মতো বড়। কিন্তু কোথায় এরকম মানুষ? করে কি দেখছিস? এই তো আমার চোখের সামনে তো দাঁড়িয়ে আছে। তখন থেকে আমি একটা মানুষ খুঁজে বেড়াচ্ছি। আমি একটা মানুষ পাচ্ছি না, খালি চোখের সামনে নেংড়ে হয় না উৎপাত। তুই আমায় শিয়াল বললি কেন? তুমি শিয়াল নও, তুমি মানুষ। হ্যাঁ, আমি মানুষ। আর মানুষের মতো আমার একটা মাথা আছে, আর সেই মাথায় আছে মানুষের মতো অনেক বুদ্ধি। আরে এখন তো মানুষের মধ্যে আর বুদ্ধি নেই, শুধু দুর্বুদ্ধি ঠাট্টা। মানুষের মধ্যে আর মানুষ নেই গো, আছে শুধু জানোয়ারের মহা। মানুষের মধ্যে জন্তু জানোয়ার, এসব তুই কি বলছিস রে পাগলা? বুঝতে পারলে না? তাহলে তাহলে বুঝিয়ে বলি শোনো। আগের দুনিয়ার মানুষের থেকে জানোয়ারের সংখ্যা ছিল অনেক বেশি। কালের বিবর্তনে জানোয়ারের সংখ্যা কমতে কমতে 3 ভাগ থেকে 1 ভাগে দাঁড়িয়েছে। আর মানুষের সংখ্যা বাড়তে বাড়তে আচমকা 2 ভাগ থেকে 3 ভাগে চলে গেছে। এখন এখন প্রশ্ন হলো, মানুষ এলো কোথায়? তাই তো, এলো কোথা থেকে? আরে ওই যত পরিমাণ জানোয়ার মরেছে, ঠিক তত পরিমাণের জানোয়ারের আত্মা এই সহসা মানুষের মধ্যে প্রবেশ করেছে। তাই তো মানুষরা এই সমাজটাকে জঙ্গল বানানোর চেষ্টা করছে। পুরো পাশবিক পবিত্র দিয়ে মনুষ্য থেকে খুন করে ওরা দুনিয়াটাকে জঙ্গল বানাতে চাইছে। কিন্তু ওদের সাফ করবার জন্য আমি একটা সত্যিকারের মানুষ। এটা কোন জাতের শিয়াল? খ্যাত শিয়াল না পাতি শিয়াল? এসব ভুল করে বাঘিনীর ঘরে ঢুকে এই অবস্থা হয়েছে।
কি বাগিনীর গোয়ায় ঢুকেছিলেন? তো শালা বাগিনীর গোয়া কোথায়? আমি তো গোয়ার ঘরে ঢুকেছিলাম। গোয়ার ঘরে ঢুকলে তোমার এইরকম অবস্থা কেন? কি আর বলবো রে ভাই, চুরিতে বেশ খাতির করে আমাকে ওর গোয়াল ঘরে ডেকে আমার সত্যি না হতে হতে আমি সারা তার গোয়াল ঘরে দিয়ে হাজির। চারিদিক অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। তারপর তারপর ঘরের এক কোণ থেকে আওয়াজ আসছে, শুধু খসখস আর হসপস, খসখস আর হসপস। আর তখন আমার মনটা কি করছে? হসপস আর হসপস। ভাবলাম জমিটা বোধহয় ওই ঘরের এক কোণে ঘাপটি মেরে বসে আছে। সোজা গিয়ে যাকে হাতের সামনে পেলাম তাকেই দু হাতে জড়িয়ে ধরলাম। তারপর 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 আর কি বলবো রে ভাই, কে রীতিকে চিনে যান, যেই না জড়িয়ে ধরেছি অমনি শুরু হয়ে গেল পুতুলি আর কেলানি, পুতুলি আর কেলানি। শূন্যে তুলছে আর 10 হাত দূরে আছে, আবার শূন্য তুলছে 10 হাত দূরে আছে। আমার হাড়গোড় সব ভেঙে গেল রে। শালা মিঠু, শালা গাঁজা করে গল্প করার আর জায়গা পেলি না? তোকে ঝুমড়ি ধরছে আর 10 হাত দূরে ছুঁড়ে ফেলছে। তোর শালা ও ঘরে জমি ছিল নাকি? ও ঘরে ছিল তো একটা খেপা সার। আমার নাগরে কি হাল হয়েছে গো? ওই দেখি দেখি দেখি। লাগছে শালা সারের গুতুলি খাইয়ে এখন নাকি আদর করতেছে। তুমি ছাড়া কি বলো তো না গো? তোমাকে আমি রাত্রি রাখতে পারলাম, তুমি কিনা সন্ধ্যা হতে না হতেই চলে এলে। এই জন্যই তো এই অবস্থা। তুমি আমাকে রাত্রি আসতে বলেছিলে? এই তো, তবে শোনো, তবে আর গোয়াল ঘরে নয়, এবার আমার ঘরেই এসো। কুয়ার তাহলে আচ্ছাই তুই একদিনের মধ্যে শরীরটাকে ফিট করে নিজে ফিট পাট হয়ে একেবারে তোমার সোজা এখন চলি। ও মা গো, ওই ওই শালা ভালোর আগেই না আমি তোর ঘরে যাবো এই বলে দিচ্ছি। শালা তোর ওপর না আমার শালা হেড দিল। কি বলিস শালা? না তোর তো লোক। না, মানে তোর ওপর নয়, শিয়ালির ওপর। ওই শালা পাগলা কেমন করে জেনেছে আগের জন্মে নাকি আমরা জন্তুর জানোয়ার ছিলাম। এই এই যেমন ধর তুই ছিলিস শিয়ালি আর আমি ছিলাম শিয়াল। তাই নাকি? ওরে আমার খেয়াল, তবে শোন আমার ভালোবাসার খেয়াল। ওরে বাবারে, ওরে শালা তোর ওই তাই ঠোকা দেখে মনে হচ্ছে তুই আগের জন্মে শিয়ালি ছিলিস না, তুই শালি ছিলিস একটা আস্ত বড় বাঘিনী। শালা ছুঁচ কোনো না কোনো অজুহাতে শালা আমার শরীরটাতে হাত লাগানো ঠান্ডা, শালার হাত দুটো আমি ভেঙে দেবো। তোকে আমি কখন থেকে খুঁজছি? আমিও তো কাল রাত থেকে তোকে খুঁজছি বাচ্চা। তোকে আমি কতবার বলেছি এই বস্তির বাইরে যাবি না, পুলিশ তোকে হন্যা হয়ে খুঁজছে। পুলিশ এখন আর খুঁজবে না, পুলিশের খাতায় বাচ্চা এখন নেই তো। মৃত হ্যাঁ, জেল থেকে পালানোর সময় পুলিশের গুলিতে বাচ্চা মারা গেছে। তাই তাই এই বাচ্চা নতুন করে বাঁচার জন্য, নতুন পরিচয়ে বাঁচার জন্য তোর কাছে অনুমতি চাইতে এসেছে ঝুলি। নতুন পরিচয় বাঁচার জন্য আমার কাছে অনুমতি? হ্যাঁ রে ঝুলি, কয়েকটা দিন আমি তোর জন্য
ছুটি নিতে চাই। তুই আবার তখন বলছিস, আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না। আমি তোকে বুঝিয়ে বলছি, বল। পুলিশের ভয় দিনের পর দিন বস্তিতে লুকিয়ে থাকতে আমার দমটা বন্ধ হয়ে আছে। তাই কাল রাতে আমি বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য বাইরে বের হয়েছি। নির্জন অন্ধকারে মুক্তির আনন্দে আমি হেঁটেই চলেছি।